নমস্কার, আমি শ্রীপর্ণা। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা অনেকগুলো বিচ্ছিন্ন টপিক নিয়ে। সেখানে যদি আমি মূলত দৃষ্টিক্ষেপ করি, তাহলে নাম্বার 1, নোটিফিকেশন আসা থেকে তোমাদের জয়েনিং অবধি যে যে প্রসেসগুলো থাকে সেই নিয়ে আলোচনা করব। সেখানে তোমরা ডিস্ট্রিক্ট চয়েস থেকে শুরু করে তোমাদের স্কুল চয়েস, কাউন্সেলিং, এই পুরো বিষয়টা কেমন কিভাবে হবে সেই নিয়ে আলোচনা। এবং তারই সাথে সাথে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে তোমরা ইন্টারভিউ টেবিলে গ্রাজুয়েশন বা তোমাদের ফর্ম ফিল আপের সময় গ্রাজুয়েশন বা হায়ার স্টাডি করেছো কি করোনি, এটা তোমরা প্রকাশ করবে কি করবে না, এবং সেই রিলেটেড আর কি কি পুঙ্খানুপুঙ্খ বিচার আছে বা কি কি আলোচনা করা যেতে পারে। আজকের টপিকটা এটাই। তো চলো শুরু করা যাক। এবং যেহেতু এটা তোমাদের জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব চটপট সাবস্ক্রাইবটা করে নাও। আচ্ছা, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব বললাম সেটা হচ্ছে যে আমাদের টেট ইন্টারভিউয়ের নোটিফিকেশন কবে আসবে, কি আসবে, সেটা নিয়ে আমার কি মন্তব্য, এটা আমি ভিডিওর একদম শেষে বলছি। কারণ আমার মন্তব্যের উপর দাঁড়িয়ে সরকার কাজ করবে না। আমি পয়েন্ট 2 থেকে আসছি যে নোটিফিকেশন ধরো তোমাদের বেরিয়ে গেল, তারপর তোমাদের কি করণীয়। তারপর তোমাদের আমাদের ওই ওয়েবসাইটে WBBPE এর ওয়েবসাইটে তোমাদের নজর রাখতে হবে। কেন নজর রাখতে হবে? সেখানে তোমাদের ফর্ম ফিল আপের একটা নোটিফিকেশন দেবে। ফর্ম ফিল আপের নোটিফিকেশন যেই দিয়ে দেবে, সেই ফর্ম ফিল আপটা যখন তুমি করবে, মাইনিউটলি করবে। মানে কি, মনে রেখো এতে যেন কোনো এরর না হয়, কোনো ভুল ত্রুটি না হয়। যতটা সম্ভব 200% ওটাকে ঠিকভাবে ফিল আপ করবে। ফিল আপ করার সময় কিন্তু তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। একটি ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, মানে তুমি ওই 3টে অপশন বা 4টে অপশন এরকম ভাবে কিন্তু পাবে না। তো আমি আমারটা দিয়ে বলছি, আমার বাড়ি কিন্তু নদিয়া জেলাতে, কিন্তু আমার রিক্রুটমেন্টের সময় নদিয়া জেলায় কিন্তু কোনো রকম শূন্যপদ ছিল না। সুতরাং আমাকে অন্য কোনো ডিস্ট্রিক্টকে চুজ করতে হয়েছিল। সেক্ষেত্রে আমি চুজ করেছিলাম হচ্ছে নর্থ 24 পরগনা। তো এই সময়টাতেই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তুমি চাকরিটা কিন্তু পাবে। আচ্ছা, তুমি সমস্ত কিছু করলে এই জায়গাতেই তুমি তোমার যাবতীয় যে ডকুমেন্ট সেগুলোকে ওখানে আপলোড করতে হয়। তোমার গ্রাজুয়েশন, এইচএস ইত্যাদি আপলোড করতে হয়। তুমি এটা আপলোড করবে কিনা ওখানে, হ্যাঁ করতেই পারো, নাও করতে পারো, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে ইন্টারভিউ। তোমার ফর্ম ফিল আপের পরে ইন্টারভিউ নোটিশ আসবে ওই একই ওয়েবসাইটে। সেটা তোমায় খেয়াল রাখতে হবে সব সময়। ইন্টারভিউ নোটিশ কেমন করে আসে আমি আমাদের সময়টা বলছি কিভাবে হয়। সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কল লেটার আসে, ঠিক আছে, যে এই ডিস্ট্রিক্টের এই দিনে এই শিফটে তোমার ইন্টারভিউটা আছে, সেই অনুযায়ী তুমি গেলে। আমার সময় এটা হয়েছিল হচ্ছে, ইন্টারভিউটা হয়েছিল তোমার এপিসি ভবনে। আবার অনেকের মনে হচ্ছে যে এবার অনেক মানুষের নিয়োগ হবে, তাহলে কি এটা ডিপিএসসি তে হবে? যেখানেই হোক তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে। আমার সময় এপিসি ভবনে হয়েছিল, এবং সেই সম্পূর্ণ যে নোটিফিকেশন সেটা তোমরা ওই ওয়েবসাইটে পাবে। তোমাদের সেখানে চোখ রাখতে হবে। কিন্তু এপিসি ভবন সংক্রান্ত আমি যে ভিডিও দিয়েছি, প্রসেস কিন্তু ওভাবেই হবে, ওটা তোমরা দেখে নিতে পারো। ইন্টারভিউতে গিয়ে কি কি প্রসেস হয় আমি বলেছি আমার ভিডিওতে। নেক্সট হচ্ছে, যেই তুমি ইন্টারভিউটা দিলে, তোমার কাজ শেষ, তারপরে তোমার কি করতে হবে, মানে কি হবে, রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউট হবে যখন, তখন তোমার কিন্তু একটা এমন ভাবে প্যানেল আসবে যেখানে তোমার নাম উইথ ইয়োর র্যাঙ্ক থাকবে, ঠিক আছে। যেমন আমার ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক ছিল 208, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে উত্তর 24 পরগনা দিয়ে দেখলে আমার 25 ছিল। এখন এই র্যাঙ্ক দিয়ে কি হবে? ধরে নাও অনেকে মনে করছো যে অনেক যদি নিয়োগ হয়, তাহলে আমার র্যাঙ্ক যাই হোক না কেন, আমি যেমনই ইন্টারভিউ দিই না কেন, শূন্যপদ আছে, আমাকে চাকরি দেবে, আমি চাকরিটা পেয়েই যাব। অনেকেরই তাই এটা মনে হচ্ছে। চাকরি হয়তো পেয়েই যাবে, কিন্তু র্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে, তুমি এই যে র্যাঙ্ক যখন তোমার বেরোলো, প্যানেল বেরোলো, এরপরে হবে তোমার কাউন্সিলিং প্রসেস। কাউন্সিলিং প্রসেস মানে কি? এটা হয় ডিপিএসসি তেই, প্রত্যেকটা জেলার ডিপিএসসি তে। সেখানে গিয়ে তোমাদের একটা ডেট বলে দেয়, টাইম বলে দেয়।
তোমাদের সেখানে যেতে হয় এবং সেখানে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তোমাদের এক এক করে ডাকা হবে, তোমাদের সামনে খুলে ধরা হবে যে কি কি স্কুল তোমার ভ্যাকেন্ট আছে, কোথায় কোথায় তোমার লোক লাগবে, টিচার লাগবে, তোমরা সেখান থেকে কিন্তু চুজ করে দেবে। ঠিক আছে, সুতরাং তোমার র্যাঙ্ক যত আগে হবে তুমি কিন্তু স্কুল চুজ করার অপশন পাবে তত বেশি। এবার এই স্কুল চুজ ব্যাপারটা কিন্তু একটুখানি জটিল, মানে তুমি হয়তো দেখছো যে তোমার পাশের স্কুলে কিন্তু টিচার লাগবে, তার মানে কিন্তু এটা নয় যে ওই যে লিস্ট তোমায় দেখাবে সেখানে তোমার পাশের স্কুলের নামটা আছে, না সেরকমটা নয়। একটা নির্দিষ্ট ডেট অবধি সরকারের কাছে যে আপডেট থাকে সেই আপডেট অনুযায়ী তোমার যে ডিস্ট্রিক্ট তুমি চুজ করেছো সেই ডিস্ট্রিক্টে যা যা ভ্যাকেন্ট লিস্ট আছে সেগুলো তোমার সামনে দেওয়া হবে ইন্ডিভিজুয়াল সার্কেল ওয়াইজ। ঠিক আছে, এই সার্কেলের এই স্কুলগুলোর এতজন, এই সার্কেলের এই স্কুলগুলোর এতজন, এরকম সেখানে তোমাকে একটা চুজ করে নিয়ে সই করতে হবে। তাই তোমার র্যাঙ্ক যত আগে হবে তুমি কিন্তু চুজ করার সুযোগ পাচ্ছ তত বেশি। ঠিক আছে, তো আস্তে আস্তে ফিল হতে থাকবে, শেষে গিয়ে দেখা যাবে তোমার হয়তো ওই হাসনাবাদে কোনো একটা দূর প্রান্তে কোনো স্কুল সেখানে তোমাকে দিয়ে দিয়েছে, বা অন্য জেলা হলে মানে অনেক দূর করিমগঞ্জে হয়তো কোনো স্কুল সেখানে তোমাকে দিয়ে দিয়েছে। তো র্যাঙ্ক ইজ ইম্পর্টেন্ট, তাই প্রিপারেশনটা খুব ভালো করে নাও, তোমার দিক থেকে যেন 100% থাকে। ওকে, চলো বেশি কথা হয়ে যাচ্ছে হয়তো। 6 পরের পয়েন্ট, সেটা হচ্ছে তুমি স্কুল চয়েস করে নিলে, সই করে নিলে, তোমার একটা স্লিপ দিল, আমাদের সময় তার পরের দিন গিয়ে ওই ডিপিএসসি থেকে তোমাকে কি দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, সেই লেটারটা নিয়ে তোমাকে যেতে হবে হচ্ছে জয়েনিং এর সময়। জয়েনিং তুমি কোথায় করবে, এসআই অফিসে করবে, মানে সার্কেল অফিসে করবে। সেখানে গিয়ে তোমাকে ওই লেটারটা এবং আরো বেশ কিছু নথি, যেটা তুমি যে স্কুলের সিগনেচার করেছো সেই স্কুলের হেডমাস্টারের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই নথিগুলো নিয়ে যেতে হবে, 4 কপি নিয়ে যেতে হয়। সেটা ডিটেল নয়, আমি পরে দিয়ে দেবো, সেটা গিয়ে নিয়ে তোমায় জয়েন করতে হয়। জয়েনের পরে তুমি স্কুলে যাবে, স্কুলে তোমার জন্য ওয়েলকাম করবে সব ছোট ছোট বাচ্চারা, তারা ওয়েলকাম করবে, তোমার দেখে এত শান্তি হবে জীবনে যেটা তুমি হয়তো এটারই স্বপ্ন দেখেছিলে। নেক্সট হচ্ছে কি, এই হয়ে গেল আমার জয়েনিং প্রসেস। জয়েনিং প্রসেস হয়ে যাওয়ার পরে স্যালারি রিলেটেড যে যে ডকুমেন্ট তোমাদের জমা দিতে হয় সেগুলো খুব স্মুথলি দিলে পরে তোমাদের আপকামিং মান্থ থেকে স্যালারি শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, স্যালারি কত কি এটা নিয়ে হয়তো তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য একটা ভিডিও করব। তবে একটা মোটামুটি অ্যামাউন্ট হচ্ছে তোমরা ঢুকেই অ্যারাউন্ড 40,000 এর কাছাকাছি মাইনে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে 40,000। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রাজুয়েশন নিয়ে আলোচনা করব। যে গ্রাজুয়েশন করেছো বা মাস্টার্স করেছো বা গ্রাজুয়েশনটা হয়তো ইঞ্জিনিয়ারিং বা এরকম কিছু অন্যরকম একটা দিক দিয়ে করেছো, সেটা তোমরা বলবে কি বলবে না, কি কি করবে। চলো শুরু করা যাক। ধরে নাও তুমি গ্রাজুয়েশন বা হায়ার স্টাডি করেছো, এটা তুমি বলেছো, কোথায় বলেছো, এই ফর্ম ফিল আপের সময় বলেছো। আর ফর্ম ফিল আপের সময় বলা মানে ওই ইন্টারভিউ ভেরিফিকেশন রুমে তোমায় ওটা চাইবে, নথিটা চাইবে, মানে ডকুমেন্টটা দেখবে ভেরিফাই করে। যদি তুমি বলে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সামনে কি কি সমস্যা ফেস হতে পারে বা কি কি টপিক তোমায় একটুখানি মাথায় রাখতে হবে, অনেকে আমায় ইমেল করেছো, সেখান থেকে একটা জিস্ট করে বললাম। ওকে, সেটা হচ্ছে, দেখা গেল তুমি এইচএস করেছো হয়তো 2011 কি 12তে, কিন্তু দেখা যাচ্ছে তোমার গ্রাজুয়েশন শেষ হয়েছে 2019 কি 20তে, সে যে কারণেই হোক না কেন, হতেই পারে অনেকের নানা সমস্যা, তার মানে অনেকটা ইয়ার গ্যাপ হয়েছে। এই ইয়ার গ্যাপটা কেন হয়েছে তার একটা ঠিকঠাক উত্তর তোমার কাছে কিন্তু রাখতে হবে। এখানে একটা নর্মালি উত্তর কি হতে পারে, যে উত্তরটার পরে ওরা ক্রস কিছু মানে বলতে পারবেন না, সেটা হচ্ছে পারিবারিক ভাবে আমি অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল থাকার জন্য আমি এটা সেই মুহূর্তে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমি আমার গৃহ শিক্ষকতা করে বা কিছু রুজি রোজগার করে সেখান থেকে আমি আমার নিজের পড়াশোনা নিজে আবার কন্টিনিউ করেছি। এটা হতে পারে একটা উত্তর। বা তোমার কিছু মেডিকেল সমস্যা থাকলে সেটা তো খুবই
ভালো একটা উত্তর হতেই পারে, এটা তোমাদের ভেবে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ ধরো তুমি নর্মাল একটা গ্রাজুয়েশন করেছো, নর্মাল বলতে আমি এটা বলার চেষ্টা করছি যে হয়তো তোমার পাশে বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তোমার অনার্স নিয়েছো। যেমন ধরো আমি ফিজিক্স অনার্সের স্টুডেন্ট ছিলাম, কেউ বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যাই হোক। তাহলে সেই যে সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে তুমি যে গ্রাজুয়েশনটা করেছো, অনেকে জিজ্ঞেস করেছো যে আমি সরি রেগুলার বা ডিস্টেন্স এটা নিয়ে কি কোনো তফাৎ হয়? মানে রেগুলারে করলে তো মিটেই গেল, কিন্তু যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করছো বা ইগনু থেকে করেছো, এরকম ডিস্টেন্স থেকে করেছো, তাদের কি একটু মানে আলাদা চোখে দেখা হবে? একদমই না, ঠিক আছে? তুমি যেখান থেকেই গ্রাজুয়েশন করো না কেন, ইনফ্যাক্ট তুমি যদি গ্রাজুয়েশন নাও করো, এমন কিন্তু কোনো মানে ভ্যারি করে না। আর এই ওপেন আর রেগুলারের ব্যাপারটা একদমই করে না, ঠিক আছে? এটা একটা মিথ। ওকে, নেক্সট হচ্ছে এই তুমি যে সাবজেক্টটা বলবে, গ্রাজুয়েশন শো করেছো সাবজেক্ট যদি বলো, তাহলে সেই অনার্সের সাবজেক্ট প্লাস তার সঙ্গে পাশের যে সাবজেক্ট গুলো ছিল তার মিনিমাম এইচএস লেভেল অবধি যেন ডেপথ থাকে। মানে আমি একটা ফিজিক্সের অনার্সের স্টুডেন্ট হয়ে আমায় যদি আজকে বয়েলস ল, চার্লস ল বা আর এর ভ্যালু বা জুল ল্যাঙ্কের ভ্যালু এগুলো জিজ্ঞাসা করে, আর আমি যদি না বলতে পারি, এর থেকে লজ্জার কিছু হয় না। সুতরাং মিনিমাম কিন্তু তোমায় মাথায় রাখতেই হবে। এরপরে তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি এমন কোনো প্রশ্ন হয় এর থেকে একটু কঠিন, যেটা আমি জানি কিন্তু এই জায়গায় এসে মনে পড়ছে না, অনেকটা চর্চা নেই, মনে পড়ছে না, তাহলে আমি কি করব? তাহলে তুমি স্বীকার করে নেবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তো অনেকদিন চর্চার বাইরে আছি, কিন্তু আমার এটা জানা, আমি বাইরে গিয়ে আরেকবার জেনে নেব। কোনো কিছু যদি সত্যিই না জানো, স্বীকার করে নেবে যে আমি এটা জানি না স্যার, বা আমি এটা জানি না ম্যাডাম, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব বেরিয়ে। ওকে, সবসময় আমার মতে নিজের কাছে সৎ থাকা ভালো, অনেস্ট উত্তর দেওয়া ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে সাবজেক্টের ব্যাপারে অবশ্যই ডিটেল জানবে, মিনিমাম ডিটেল অন্তত এইচএস লেভেল অবধি। নেক্সট একজন আমায় প্রশ্ন করেছিলে যে দিদি আমার না গ্রাজুয়েশনে 50%-এর নিচে নাম্বার, তাহলে আমার কি এটা বলা উচিত? কেন উচিত না? 50%-এর নিচের নাম্বারটা কি নাম্বার না? সবার দৃষ্টিতে খারাপ হলেও আদতেই তো এটা খারাপ নয়। তোমার গ্রাজুয়েশন তুমি করেছো, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি রেজাল্ট করেছো, সেটা 50% অ্যাবাভ হোক বা নিচে হোক, সত্যিই সেটা ম্যাটার করে না। তুমি কতটা কমফোর্টেবল, তুমি কতটা মানে ডিগনিটি নিয়ে এটা বলছো নিজের সততার সাথে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই বলবে, কোনো ব্যাপার না। আচ্ছা, হ্যাঁ, যেটা হতে পারে যে গ্রাজুয়েশনে 50% যদি না থাকে, সেক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম জিজ্ঞেস করতে পারে যে তোমার একাডেমিক্সটা এতটা লো হয়ে গেল কি করে। তুমি তার জন্য উত্তর রেডি রাখতে পারো, আমার মনে হয় না ওটা জিজ্ঞেস করবে কখনো। ওকে, নেক্সট হচ্ছে সেম ইয়ার প্রবলেম। অনেকের বলছে যে দিদি ডিএলএডও আমি যে সেশনটাই করেছি সেই সেশনই কমন পড়ে যাচ্ছে গ্রাজুয়েশনে, তাহলে কি আমি বলবো না বলবো না? দেখো, তুমি বলতেই পারো, ঠিক আছে। সেখানে যেটা হতে পারে যে তোমার গ্রাজুয়েশনের জন্য ভবিষ্যতে কোন রকম ওই ডিগ্রিটাকে কিন্তু গ্র্যান্ট করবে না। মানে ধরো আপার প্রাইমারি ইত্যাদি ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে তুমি বলতেই পারো, কারণ এটা তোমার কিন্তু একটা গেইন, তোমার একটা অ্যাচিভমেন্ট যে তুমি গ্রাজুয়েশনটা করেছো এই বিষয়ে। তুমি ভেবে নেবে যে কেন তুমি ওই সেম ইয়ারে করেছো, তার জন্য তো একটা উত্তর ওরা জানতেই চাইতে পারে, খুব যদি ওদের ইচ্ছা হয়। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে সেই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারিনি, এই বিষয়টা সম্পর্কে আমি জানতাম না, পড়া হয়ে গেছে। আর যদি এটা তোমার এরকম হয় যে গ্রাজুয়েশনটা তুমি ওপেন থেকে করেছো, তাহলে তো কোনো সমস্যাই নেই। মানে ওপেন এবং রেগুলার কোর্স কিন্তু একই সেশনে করা যায়, কোনো সমস্যা নেই, এটা অফিসিয়ালি কারেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং অর আদার্স। হ্যাঁ, এই নিয়ে অনেকেই আমায় কিন্তু জিজ্ঞাসা করেছো যে দিদি আমার শুধু গ্রাজুয়েশন নর্মালি না, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি বা আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, তারপরে এসে আমি ডিএলএড করেছি, তারপরে আমি এখন এই ইন্টারভিউ ধরো বসবো, এক্ষেত্রে কি আমার বলা উচিত? আমার মত
অবশ্যই বলা উচিত, ঠিক আছে? বারবার বলছি, এগুলো তুমি তোমার জীবনে অ্যাচিভ করেছো ভাই বা বোন, যেই হও না কেন, তো অবশ্যই বলা উচিত। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এইগুলো যখনই তুমি বলবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা একটু মানে আউট অফ বক্স ধরনের যে সাবজেক্ট, তখনই তোমাকে ফেস করতে হবে যে ওই লাইন থেকে তুমি প্রাইমারি টিচারে কেন আসছো, ঠিক আছে? বা এই ধরনের আর কি ক্রস কোয়েশ্চেন কিন্তু পড়তেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বলতেই পারো যে আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমি নিজের ভালো বা নিজের পছন্দের জায়গাটা একটা মানুষ অনেকটা বছরের পরে গিয়ে বোঝে, তো সেই অনুযায়ী আমার বাড়ন্ত জীবনে আমার বাবা মা বা এনারা আমাকে এই লাইনে বা এই পথে যেতে উদ্বুদ্ধ করেছেন, আমি এটাকেও খুব ভালোভাবেই এনজয় করেছি। কিন্তু একটা সময়ের পরে আমার মনে হয়েছে যে ওই জীবনটার থেকে হয়তো আমি বাচ্চাদের সঙ্গে এই শিক্ষকতার এই পেশায় নিযুক্ত হলে অনেক বেশি খুশি হব। সেই জন্য আমি আবার ডিএলএড কোর্স করি, যাতে আমি এই পেশাতে নিযুক্ত হতে পারি, ঠিক আছে? এটা বলতে পারো। আর যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আদার্স বা যে কোনো সাবজেক্ট, যাই তুমি গ্র্যাজুয়েশন বা হায়ার স্টাডি করো না কেন, একটা প্রশ্ন কিন্তু তোমায় ফেস করতেই হবে। সেটা হচ্ছে যে